না, আমার টাকায় চলতো না। মা বলে সম্বোধন করছি, চলতো মানে যখনই কোনো কিছু মাস্তি করার দরকার পড়তো তোর কাছে টাকার জন্য হাত পাত। না, আমার কাছে টাকা নিত না সে কখনো। তো টাকা গেল কিভাবে ওর কাছে? ওইটা অ্যাক্সিডেন্টালি তার এক সময় অ্যাক্সিডেন্টলি দরকার ছিল। এই তো একটুর জন্য প্যাচ লেগে গেছে, না হলে এই হয়ে যাবে, এই তো তখন আমি তো আছি জান বলে কিছু টাকা বেতনে কিছু টাকা লোনে দিয়ে দিস, সেই তো ফকিন্নিরা। তো তখন আরেক আমি ফকিন্নির মতো গল্প একটা মনে পড়ে গেল। বিল গেটস যখন খুব আর্লি এজে অসম্ভব রকমের টাফ টাইম পার করতেছে, তখন এক নিউজ পত্রিকা পড়ে পড়ে সব আপডেটেড থাকতো। বিল গেটস যখন কয়েক লক্ষ বা আরো বেশি বিলিয়ন ডলারের মালিক হলো, পৃথিবীর নাম্বার ওয়ান ধনী হলো, তখন খুঁজে খুঁজে বের করতেছে কোন মানুষের কন্ট্রিবিউশন তার জীবনে ছিল। ওই পত্রিকালার কাছে বিল গেটস ফিরে গেছিল এবং বলছিল যে আমরা কম্পেনসেট সামথিং, যে তুমি আমাকে ওই সময় আমার পাশে দাঁড়িয়েছিলে। তখন ওই লোকটি বিল গেটসের চাইতে প্রজ্ঞাতে আরো হাজার গুণ বিখ্যাত, যেন বলেছিল যে বিল গেটস তুমি দিতে পারো, বাট তুমি কি আমাকে ওই সময়টা দিতে পারবা, এক্স্যাক্টলি যে সময়টা থেকে তোমাকে একটা ছোট্ট পত্রিকা দিয়ে আমি হেল্প করেছিলাম। বিল গেটস লজ্জা পেয়ে একেবারে লজ্জায় মাথা নত করে ফেলেছিল, বলেছে আমার ভুল হয়ে গেছে, আপনার কাছে এসে আমি এই জিনিসটাকে কম্পেনসেট করতে পারছি, তাই করতে চাচ্ছি তাই। সো কিছু মাস্তিখোর মানুষজন থাকে যারা এই ধরনের মানুষজনকে ব্যবহার করে তাদের ওই সময়ের প্রয়োজন এবং নিড সব ফুলফিল করে, এবং পরবর্তীতে যখন তাদের প্রয়োজন শেষ হয়ে আসে তখন হয়তো ওডাল দিয়ে অন্য ডালে বসে। সেখানে আমার মা যেভাবে এটাকে ব্যাখ্যা দেখ না কেন, আমি এ ধরনের ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে অবগত এবং এটাকে আমি দেখেছি এবং জানি যে ধরনের মানুষজন আছে। তুই হয়তো এটা বলবি না, তাই তো? তাই তো, বল তারপর। তো সে যখন নক করেছে, যে বারবার সেই জন্য আমাকে আর নক না সিঙ্গাপুর করে, থেকে বারবার জন্য নক না করে তাকে শুধু আমি এই কথাটা বলতাম, আপনি আমাকে আমার টাকা ফেরত দিবেন কবে, যাতে সে অন্তত লজ্জা আমাকে আর অন্তত কখনো টাকা নেওয়ার জন্য না হলেও ও যেন নক না করে। যে সে নক করলে আমি বিরক্ত বোধ করতাম। এইভাবে চলতে চলতে তার নাম্বার আমি দিনের পর দিন ব্লক করতে লাগলাম, একের পর এক নাম্বার দিয়ে নক করতো। পরে আমি বলছি যে নেক্সট টাইম আপনি যদি আমাকে নক করেন, আমি ডিরেক্ট আপনার বাসায় যাব, যে আপনার ওয়াইফকে সব বলে দিয়ে আসবো। পরে বলছে ঠিক আছে, এটা করার দরকার। এরপরে সে আর কখনো নক করে নাই। তোর প্রশ্ন কোনো দুর্বলতা কাজ করে? মিথ্যা বলিস না, অবশ্যই কাজ করে। না, করে না। কারণ তোকে ভালোবাসে তাই। যারা ভালোবাসে আর যারা ঘৃণা করে, এটা তো দুইটা পক্ষ, রাইট? ভালোবাসতেছে আর একজন ঘৃণা করতেছে। আর যারা মাঝখানে বসে নটাঙ্কি করে, তাদের প্রতি ভালোবাসা কখনোই আসবে না। আমি সরি, তুই মনে কিছু নিস না, মেয়ের মতো এদের মতো চুতিয়া দুনিয়াতে আর কিছু নাই। কুকুরকে খাবার দিস, কুকুরকে একবেলার দিকে তাকায় থাকিস দরদ দিয়ে মামায়া দিয়ে, এসব চুতিয়ার দিকে একটা সেকেন্ডের জন্য ভালোবাসার নজর নিয়ে দেখিস না। আই এম সরি, যেমন একটা ছেলের কথা বলতেছি যার সাথে 2.5 বছরে তোর দারুণ একটা মিষ্টি সম্পর্ক ছিল, কিন্তু এদের মতো চুতিয়া, এদের মতো নোংরা, এদের মতো মানে উচ্চ মার্গীয় মানে ক্যারেক্টারিস্টিক্স দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। তারাও ভালো, যারা ভালো ভালো, যারা নোংরা নোংরা, আর মাঝখানে থেকে যারা নটঙ্কি করে, এদের মতো অমানুষ, এদের মতো নোংরা দুনিয়াতে দ্বিতীয়টা নাই। কারণ এরা নাও কাউকে বাঁচতে দেয়, না তার সাথে সে বাঁচে। এর মতো অমানুষ, এর মতো নোংরা প্রকৃতির পৃথিবীতে দ্বিতীয়টা নাই। কিন্তু আমি জানি তোর এখন সফটি ভাব, একটা সেন্টি খাওয়া টাইপের কাজ হচ্ছে, যখন আমি তো বাজে ভাবে তোর ভালোবাসার মানুষকে নিয়ে বলছি, রাইট? না, আসলে তার জন্য কোনো ফিলিংস আর কাজ করে না। আর ইউ শিওর? 100% শিওর। আর ইউ শিওর? 100%। এক সেকেন্ডের জন্য তোকে মা বলে সম্বোধন করেছি, মেয়ের দরজা দিয়েছি। আর ইউ শিওর? 100%। তোরা মেয়েরা তো এখানেই ধরা খাস। আর ইউ শিওর যে ওই চুতিয়াকে চুতিয়া মনে করিস? তুই গালি দিবেন আমি জানি, বাট ওকে তুই ওর প্রতি কোনো মায়া বা টান কাজ করে না? এখন আর কাজ করে না। যে ভালোবাসে তাকে ঠিক আছে, যে ঘৃণা করে সেও ঠিক আছে, কখনোই টান আসবে না। যে ঘৃণা করে সেও ঠিক আছে, কিন্তু এই চুতিয়ারা যারা মাঝখানে থেকে নটাঙ্কি করে, এর মতো বাইনচোদ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। মাঝে মাঝে যেটা মনে হয় যে জিনিসটা হয়েই মনে ভালো হয়েছে। এক্স্যাক্টলি, তাই বেঁচে গেছিস। অভিশপ্তই শালা। আবার আরেকজনের সাথে প্যাচ খাবে, আরেকজনের সাথে এরকম নটাঙ্কি করবে। এই শালা যদি প্রোগ্রাম শুনে থাকে, শুনে রাখ শালা, তোর মতো মানুষজন, তোর মতো চুতিয়া প্রকৃতির মানুষজন পৃথিবীতে আল্লাহ যেন প্রোডাকশন বন্ধ করে দেয়। এরা না মানুষকে বাঁচতে দেয়, না মানুষকে বাঁচার মতো পরিস্থিতি তৈরি করে। কারণ আমি যে মেয়েটির সাথে কথা বলতেছি, তোর চাইতে আমি যতটুকু আন্দাজ করতে পারি, তোর চাইতে অনেক ভালো কিছু সে ডিজার্ভ করে। সেই জিনিসটা তার কপালে জুটার সুযোগই হলো না, কারণ ওই সময়টা তুই অকুপাইড করে রেখেছিলি আননেসেসারি। তাকে তুই প্ল্যাটফর্মে তুলবি না, তাকে তুই ডেস্টিনেশনও দিবি না,
অহেতুক তাকে অকুপাইড করে রাখার কারণে সে ভালো একটা ডেস্টিনেশন পায়নি। তো তোর মতো নোংরা, তোর মতো হিজড়া আর তোর মতো নপুংসক দুনিয়াতে যেন স্রষ্টা না পাঠায়, সেটা আমার প্রার্থনা। আমি বুঝাতে পারছি কিনা জানি না। তুই যদি শুনে থাকিস আমার প্রোগ্রাম আর আমার আজকে যে গেস্ট সে যদি তথ্যগুলো সঠিক দিয়ে থাকে, এই কথাগুলো এক্স্যাক্টলি তোর জন্য। আর যদি তার কথার মধ্যে কোনো ভুল থেকে থাকে যে আজকের গেস্ট, তাহলে অফকোর্স তোর সুযোগ আছে ভাই, আমার সাথে কথা বল এবং আমরা তোর সাথে কথা বলার সুযোগ তোকে তৈরি করে দেবো। বাট যেভাবে মনীষা বলতেছে ঘটনাগুলো যে এরকমই হয়, তো একটা মেয়ে অলরেডি 3 মাস বয়সেই তার বায়োলজিক্যাল ফাদার এবং মাদার, তার সত্যিকারের বাবা মা তাকে পর করে দেয়। তারপর কোনোভাবে মেয়েটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, চাকরি করে, স্বাভাবিক জীবনে ফিরে আসছে। তখন তোর মতো মানুষের হাত ধরে মেয়েটি আবার মানসিকভাবে দারুণ এক দুবিধা আর কষ্টের মধ্যে পড়ে যায়। তুই যাকে ডেস্টিনেশন দিতে পারবি না, তাকে প্ল্যাটফর্মে ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর দাঁড় করিয়ে রাখার মিনিমাম অধিকার তোর নাই। সো এই বেয়াদবগুলোর কাছ থেকে যদি বাঁচতে পারে আজকের সমাজ, ছেলে বা মেয়ে যেই হোক না কেন, এর চাইতে ভালো কিছু হতে পারে না। মা তারপর এরপর এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ নেই। এরপর যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমি 2020 সালে বর্তমানে যে কর্মস্থলে আছি এখানে জয়েন করি। তো এখানে জয়েন করার পর আসলে আমার মাথায় এমন ইন্টেনশন ছিল যে আর কখনো কোনো রিলেশনে জড়াবো না। আমি প্রথম থেকে জানতাম যে এমন কিছু হবে আমার লাইফে, এই জন্য কখনো এই 17-18 সাল পর্যন্ত কখনো কোনো ছেলের সাথে কথাও বলি নাই, কোনো রিলেশনেও যাই নাই। এই ছেলেটা নিজ থেকে এসে নিজ থেকে এভাবে কইরা শেষে এমন একটা কাহিনী হবে যার কারণে আমি পরবর্তীতে ডিসিশন নিই যে না কখনো বিয়ে করব। এটা তো এর গল্প শেষ, আর গল্প আর করিস না, তো নোংরা ওর গল্প বাদ, পরে গল্প শুনবো, এর মধ্যে কিছুটা এক্সপ্লোর।